খোকা খোকা, এই যে খোকা তুই এখানে, আর আমি তোকে চারিদিকে খুঁজছি। কাঁদছিস কেন বাবা? এই তো আমি এসেছি। কোলে আয় বাবা, ঘুম পাড়ানি গান শুনিয়ে আমি তোকে ঘুম পাড়িয়ে দেব। লক্ষ্মী ছেলে তোর চোখেতে আসুক নেমে, লক্ষ্মী ছেলে তোর চোখেতে আসুক নেমে, এখনো জেগে আছিস অবাধ্য ছেলে? আমি তোকে দূর কাকে কি বলছি? এটা একটা পুতুল, বুঝেছি? পুত্রহারা মায়ের বুকে ওরা পুতুল তুলে দিয়ে পুত্র শোক ভুলিয়ে দিতে চায়, কিন্তু আমি কি পারি বিপ্লবের কথা ভুলতে? বিপ্লবের পরিবর্তে পুতুল, দূর পুতুলের মুখে আগুন। ওকে আছাড় মারলাম, কিন্তু আঘাত সইতে না পেরে ও যদি মরে। লক্ষ্মী কে? ও তুমি? হ্যাঁ আমি। শোনো লক্ষ্মী, এই পুতুল খেলা আর কতদিন তুমি খেলবে? আমার কথা কি তোমার একবারও মনে পড়ে না? আমি যে তোমার স্বামী। না, তুমি আমার কেউ নাও, আমার কেউ নেই, কিচ্ছু নেই। আমি ভিখারিনী লক্ষ্মী। লক্ষ্মী, এই দেখো ডাক্তারবাবু তোমার চিকিৎসা করতে এসেছেন। ডাক্তার? ডাক্তারি করতে এসেছেন? কিন্তু তখন আপনি কোথায় ছিলেন, যখন আমার বিপ্লব পয়সার অভাবে বিনা চিকিৎসায় জীবন বলি দিয়ে গেল? আমি তার ভিখারিনী মা, দরে দরে ভিক্ষে করেও আমি তাকে বাঁচিয়ে রাখতে পারিনি। লক্ষ্মী, না, উনি ডাক্তার নন, উনি যমদূত। আমার বুক থেকে আমার বিপ্লবকে ছিনিয়ে নিতে এসেছেন। না, আমি আমার বিপ্লবকে দেব না, কিছুতেই না, কিছুতেই না। ডাক্তারবাবু, অজয়, মাই বয়, ইট ইজ এ কেস অফ সাডেন শক। সি ইজ মেন্টালি আপসেট। কিন্তু একটা কথা বুঝতে পারছি না। কি কথা বলুন? তোমার স্ত্রী বললেন ওর ছেলে বিপ্লব পয়সার অভাবে বিনা চিকিৎসায় মারা গেছে, বাট হাউ এন্ড হোয়াই? সে কথা আমি বলতে পারবো না ডাক্তারবাবু। মাই বয়, সব কথা খুলে না বললে। ডাক্তারবাবু, বলো অজয়, সমস্ত ঘটনা আমি শুনবো। তবে শুনুন ডাক্তারবাবু, প্রথমেই জানিয়ে রাখি সেই কুখ্যাত 5 স্টার হোটেলের কথা। 5 স্টার হোটেল? হ্যাঁ, যার মালিক আমারই বন্ধু প্রলয় রায়। সেই হোটেলের পাশ্চাত্য সঙ্গীতের তালে তাল মিলিয়ে নেতে চলেছে এক গ্রাম্য বধূ, নাম তার মিস শেলি। Attention please, attention please. 5 স্টার হোটেলের প্রেজেন্ট লেডিজ এন্ড জেন্টলম্যান, I mean 5 স্টার হোটেলের আজকের স্পেশাল প্রোগ্রামে যারা উপস্থিত হয়েছেন তাদের প্রত্যেককে আমি হোটেলের তরফ থেকে জানাচ্ছি শুভেচ্ছা। মাননীয় অতিথিবৃন্দ, এইবার আপনারা দয়া করে চলুন
5 স্টার হোটেলের ডাইনিং রুমে, যেখানে আপনাদের জন্য অপেক্ষা করছে স্পেশাল চাইনিজ ডিশ। আসুন। হ্যালো নিখিল। হ্যালো সুজয় মাই ফ্রেন্ড। কতক্ষণ এসেছিস? অনেকক্ষণ। তোদের মিস শেলির নাচের আগেই। আচ্ছা, যাক, এখানে কাজ করতে তোর কিরকম লাগছে বল? ভালো নয়। কেন? এই হোটেলে ব্যবসার নামে অনেক পাপ, অনেক অন্যায় কাজ চলছে, যে আমাকে মুখ বুঝে সহ্য করতে হচ্ছে বলে। ছাড় তো, ধর্মপুত্র যুধিষ্ঠির হলে এই যুগে চলবে না। তাছাড়া বিয়ে পাশ করে কোথাও চাকরি না পেয়ে আমাকে অনুরোধ করে চাকরির কথা বললি। তুই আমার ক্লাস ফ্রেন্ড, তাই হোটেলের মালিক প্রলয় বাবুকে বলেই আমার একটা চাকরির ব্যবস্থা করে দিয়েছিস। কিন্তু না না না, এতে কিন্তু কি আছে? কাজ করবি, টাকা নিয়ে বাড়ি চলে যাবি। ওসব ঝঞ্ঝাটে তোর কি দরকার? যাক, প্রলয় দা কোথায়? উনি তো গত পরশু সন্ধ্যা ধানবাদ চলে গেল। ধানবাদ? হ্যাঁ। আচ্ছা, কিছু বলে গেছে? কবে ফিরবে ধানবাদ থেকে? ধানবাদের কাজ মিটিয়ে এই মাত্র ফিরছে সুজয়। সব ঠিক আছে নিখিল? আগে হ্যাঁ স্যার। গুড, ভেরি গুড। আচ্ছা স্যার, আপনারা কথা বলুন, আমি একটু ডাইনিং রুমে যাচ্ছি। চলি সুজয়। বয় বয়। তারপর তোমার খবর কি সুজয়? কাল সকালে তোমাকে একবার আমাদের বাড়িতে যেতে হবে। কেন হঠাৎ? মোমিনপুরের মহাদেব রায়ের মেয়ের সঙ্গে দাদার বিয়ে পাকা করার জন্য বাবা মহাদেব বাবুকে ডেকে পাঠিয়েছে। আমি যে তোমার দাদা অজয়ের সঙ্গে আমার বোন চাপার বিয়ের কথা তোমার বাবা বিজয় বাবুকে বলে রেখেছি। যে কোনো কারণেই হোক তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। না না, এ অসম্ভব। আমি নিশ্চয়ই যাব। তোমার সঙ্গে একটু আলোচনা করে তোমাকে একটু রিহার্সাল তালিম দিয়ে নেব, যাতে বিয়ে ওখানে না হয়। ঠিক আছে, তাহলে আজ আমি চলি প্রলয়দা। আচ্ছা এসো। এ বিয়ে ভাঙতে হলে ওই সুজয়ই আমার শ্রেষ্ঠ হাতিয়ার। বইমাত্র ভাই অজয়কে সে দু চোখে দেখতে পারে না, তারই সাহায্যে এ বিয়ে আমাকে ভাঙতেই হবে। তবেই আমার নাম প্রলয় রায়। না না মহাদেব, এই বিয়ে হবেই। আমার স্বর্গগতা স্ত্রীর ইচ্ছা আমি অপূর্ণ রাখবো না মহাদেব। তোমার মেয়েকে আমি পুত্রবধূ রূপে বরণ করে আনবো। কিন্তু আমি অত্যন্ত গরিব, তোমার ছেলের উপযুক্ত যৌতুক দিতে অপারগ। যৌতুক আমি চাই না মহাদেব। বাল্যবধূ তুমি, তোমার মেয়েই আমার ছেলের শ্রেষ্ঠ যৌতুক। জানি বিজয়, কিন্তু তুমি অবুঝ, তাই আমার কথা তুমি বুঝতে পারছো না। কিন্তু না বোঝারই বা কি আছে? আমি তো এই কারণেই সবকিছু চিঠিতে তোমাকে জানিয়েছি। বুঝি ভাই, সবই বুঝি, শুধু ভাবছি। ভাবতে তোমাকে হবে না, সব ভাবনা আমার। শোনো মহাদেব, সামনের মাসেই আমি দিনস্থির করব। না বিজয়, আরো দুটো মাস আমাকে সময় দাও। এত তাড়াতাড়ি আমি প্রস্তুত হতে পারবো না। প্রস্তুত আপনাকে হতেই হবে, কারণ শুভস্য শীঘ্রম। শুনছো মহাদেব, শুনছো? অজয়ের মায়ের কথাগুলো শুনছো? শুনছি বিজয়, আর সেই সঙ্গে আমিও বলছি, বিমাতা হলেও উনি অজয়ের সত্যিকারের মা। আপনি ঠিকই বলেছেন, আমি অজয়েরই মা। আমার নিজের ছেলে সুজয় আমাকে যতখানি ভক্তি করে, তার 10 গুণ ভক্তি করে আমার সতীনের ছেলে। তাই তো আমি সুজয়ের থেকে অজয়কেই বেশি স্নেহ করি। আপনি দেবী, আপনার তুলনা হয় না। কিন্তু আপনার ছেলে যদি আমার মতন গরিবের মেয়েকে বিয়ে করতে রাজি না হয়? রাজি তাকে হতেই হবে। আমার আদেশ তার কাছে বেদ বাক্যের চেয়েও বড়। কিন্তু এই অল্প সময়ের মধ্যে। মহাদেব, কেন তুমি একই কথার পুনরাবৃত্তি করছো বলো তো? চিন্তার কোনো কারণ নেই। বিয়ের সমস্ত ব্যয়ভার আমি বহন করব। তা হয় না বিজয়, আমি দিন হতে পারি কিন্তু হীন নই। সত্যই যদি সামনের মাসে বিয়ের দিনে স্থির করতে চাও করো, আর আমি কোনো আপত্তি করব না। তবে জেনে রেখো, দায়মুক্ত হতে আমি আমার বন্ধুত্বের দায় আর বাড়িয়ে তুলব না। মহাদেব, বক্তব্য আমার শেষ হয়ে গেছে ভাই। যত তাড়াতাড়ি পারো দিনস্থির করে তুমি আমাকে জানিয়ে দিও। যথাসাধ্য কর্তব্য পালন করতে আমি চেষ্টা করব। আপনি কি এখনই চলে যাবেন? হ্যাঁ, আমাকে এখনই চলে যেতে হবে। তবে যাবার আগে বলে যাচ্ছি, আমার মামারা মেয়েটার অনেক ভাগ্য, বুঝলে বিজয়। বাপের ঘরে সে কোনোদিন সুখের সন্ধান পায়নি, শ্বশুর ঘরে এসে মুখপুরি তার সেবা পূর্ণ করে নেবে তোমার মতন শ্বশুর আর আপনার মতো শাশুড়ির কাছ থেকে। চলি ভাই, চলিবেন। সম্পর্কটা কিন্তু আমি প্রথম শুরু করে গেলাম। আবার আমাদের দেখা হবে শুভ কাজের পরে। মহাদেবের মেয়ে লক্ষ্মী, তুমি দেখোনি কল্যাণী অপূর্ব সুন্দরী সে। অজয়ের সঙ্গে তাকে খুব ভালোই মানাবে। তোমার কথাই যেন সত্যি হয়। আমার রামের মতো ছেলে ঠিক যেন জনকদুহিতা সীতাকেই বিয়ে করতে পারে। বিয়ে করা চরম মহাপাপ।
কে তুমি? আমি একজন সঙ্গীত শিল্পী, নাম তাপস দত্ত। গানের টিউশনি করে জীবিকা নির্বাহ করি। এদিকে এসেছিলাম আপনার বাড়িতে গান শেখার মতো কেউ আছে কিনা জানতে। হঠাৎ শুনতে পেলাম আপনারা যেন কার বিয়ের আলোচনা করছেন। হ্যাঁ, আমার ছেলের বিয়ে হবে ওই সামনের মাসেই। আর গান শেখার মতো তো আপাতত আমাদের বাড়িতে কেউ নেই। নাই থাক, তাতে আমার কোনো দুঃখ নেই। দুঃখ শুধু আপনার ছেলে যদি ভবিষ্যতে আমার মতো হাহাকার করে কাঁদে। কি বলছো তুমি? ঠিকই বলছি মা, বিয়ে করে আমি যে নিজেই ঠকেছি। তোমার স্ত্রী কুলত্যাগিনী, তার বিষ নিঃশ্বাসে কাঁদছি আমি। মরছি জ্বলে অন্ধকারে আমি পথ চলিতা, হয়েছে জীবন আমার ব্যর্থ বলে কাঁদছি আমি। মরছি জ্বলে অন্ধকারে আমি পথ চলিতা, হয়েছে জীবন আমার ব্যর্থ বলে কাঁদছি আমি। শান্তি যে নাই মোর শূন্য মনে, ব্যথার অশ্রু ঝরে দু নয়নে। শান্তি যে নাই মোর শূন্য মনে, ব্যথার অশ্রু ঝরে দু নয়নে। আঘাতে আঘাতে ভরা মোর ভুবনে, আঘাতে আঘাতে ভরা মোর ভুবনে। দগ্ধ হই গো তুষানলে কাঁদছি আমি। মরছি জ্বলে অন্ধকারে আমি পথ চলিতাই, হয়েছে জীবন আমার ব্যর্থ বলে কাঁদছি আমি। তাপস, তাপস। বলবো বাবু, বলবো, একদিন সব আপনাকে বলবো। আপনার ছেলেকেও জানাবো আমার অতীত ইতিহাস। আর যাওয়ার সময় ভগবানের কাছে প্রার্থনা করে যাই, আপনার পুত্রবধূ আমার স্ত্রীর মতো যেন কুলত্যাগিনী না হয় বাবু, যেন কুলত্যাগিনী না হয়। লোকটার কথা শুনে বুকটা আমার কেঁপে উঠছে। অজয়ের মঙ্গলের জন্য আজ আমি কালীঘাটে গিয়ে মায়ের পুজো দিয়ে আসবো। কল্যাণী, তোমার কল্যাণ হস্ত দিয়ে মাতৃহীন শিশু অজয়কে বুকে তুলে নিয়ে মানুষ করেছো। সংসারে তোমার মতো বিমাতা বিরল। ভগবান নিশ্চয়ই তোমার মঙ্গল করবেন। তুমি আমার ভগবান, আশীর্বাদ করো আমি যেন অজয়কে কখনো সতীনের ছেলে বলে ভাবতে না পারি। দান মাসিমা, এই যে মেসোমশাই আছেন, ভালোই হলো। আপনাদের সঙ্গে আমার কয়েকটা কথা আছে। কি কথা প্রলয়? শুনলাম মোমিনপুর গ্রামের মহাদেব রায়ের মেয়ের সঙ্গে আপনারা নাকি অজয়ের বিয়ের সম্বন্ধ করছেন। কথাটা কি সত্যি? হ্যাঁ বাবা, একটু আগেই মহাদেবের সঙ্গে আমার কথা পাকা হয়ে গেছে। কিন্তু এই বিয়ে তো হতে পারে না মেসোমশাই। কেন প্রলয়? অজয় একটা গেজেটেড অফিসার। একটা গেও অশিক্ষিত মেয়েকে সে যদি বিয়ে করে, সোসাইটিতে তার প্রেস্টিজ থাকবে না। নাই থাক, তবে এই বিয়ে কিছুতেই বন্ধ হবে না। মাসিমা, আমি ভেবেছিলাম আমার বোন চাপাকে আমি অজয়ের হাতে তুলে দেব। আমার সেই ইচ্ছা কি পূর্ণ হবে না? না প্রলয়, তোমার ইচ্ছা পূর্ণ করা আমার পক্ষে সম্ভব নয়। কারণ তোমার মেসোমশাই অজয়ের স্বর্গগতা মায়ের প্রতিশ্রুতি পালনে বদ্ধপরিকর। কিন্তু মহাদেব রায় অত্যন্ত গরিব। এই বিয়েতে সে কত টাকা বরপণ দেবে? কোন আমি চাই না, কারণ পণ প্রথাকে আমি ঘৃণা করি। তবু এই দুর্মূল্যের দিনে আমার একমাত্র বোনকে যদি আপনারা পুত্রবধূ করতে চান, অন্তত 20 ভরি সোনা আর এই 20,000 টাকা নগদে বিয়েতে আমি যৌতুক দেব। প্রলয়, আমি 5 স্টার হোটেলের মালিক, আমার কোনো অভাব নেই মেসোমশাই। জানি প্রলয়, কিন্তু যৌতুক বা বরপণ আমরা চাই না, আমরা শুধু লক্ষ্মীকেই চাই। তাহলে আমার বোন চাপা চাপা সুখী হোক, ভগবানের কাছে এই কামনাই করি। মাসিমা, ফিরে যাও প্রলয়।
যা হবার নয় তা কখনো হবে না। কেন হবে না মেসমশাই? আপনি যদি আরো কিছু বেশি চান। চাই তারা যারা বর কন্যা ছেলেকে বিক্রি করে দেয়, আমার কাছে তারা ভিখারির চাল। কিন্তু কোনো কিন্তু নয়, মনে রেখো প্রলয়, আমার কথা কখনো দুটো হয় না। এর পরেও যদি তুমি আমাকে বিরক্ত করতে আসো, তাহলে ছেলের বন্ধু হলেও ব্যাহত হবে তোমার সম্মান, বন্ধ হবে এ বাড়িতে তোমার যাতায়াত। স্নেহের পরিবর্তে তোমার প্রাপ্য হবে শুধু অপমান, তীব্র অপমান। বুঝেছি, মেসমশাইয়ের মতিভ্রম ঘটেছে। না বাবা, বরং তোমারই মতিভ্রম ঘটেছে। মাসিমা, উপযাচক হয়ে সোনার টাকার লোভ দেখিয়ে যে আমাদের সাথে আত্মীয়তা করতে এগিয়ে আসে, সে শুধু নির্বোধ নয়, নির্লজ্জ। মাসিমা মনে রাখবেন, আবার একটা প্রেস্টিজ আছে। সেই প্রেস্টিজ যদি রক্ষা করতে চাও, তাহলে মানে এখান থেকে চলে যাও প্রলয়। মাসিমা, আর যাবার আগে জেনে যাও যে লোভ দেখিয়ে সবাইকে জয় করা যায় না। তার অর্থ অতি সহজ, 20 ভরি সোনার 20,000 টাকার লোভে আমরা ধর্ম ছাড়া হইনি। মানবতার খাতিরে লক্ষ্মীকে আমরা পুত্রবধূ রূপে বরণ করে নিয়ে আসছি। সুতরাং সোনার টাকা আমাদের কাছে তুচ্ছ, অতি তুচ্ছ। আশ্চর্য, এদের এত দেবাক! 20 ভরি সোনার 20,000 টাকাকে এরা খোলাম কিছু মনে করলো না। ওই অজয়টাই যত নষ্টের গোড়া, সে তার বাবার কথা কিছুতেই অমান্য করবে না। আচ্ছা, আমিও দেখছি এ বিয়ে আমি ভাঙতে পারি কি না। প্রলয়দার কথা মতো বিয়েটাকে আমি ভেঙে দিয়েছি। মহাদেব রায় বরযাত্রীদের খাতির অভ্যর্থনার যথেষ্ট ত্রুটি করেছে, তাই আমিও তাদের খেপিয়ে দিয়েছি, তারাও উত্তেজিত হয়ে উঠেছে। সুতরাং এখানে বিয়ে করা দাদার পক্ষে আর কোনো মতেই সম্ভব নয়। কেন সম্ভব নয় ভাই? আমরা তো কোনো অন্যায় করিনি। 1000 বার করেছো। গণ্যমান্য ব্যক্তিরা বরযাত্রী হয়ে এসেছেন, তাদের প্রেস্টিজ তোমরা হ্যাম্পার করেছো। যদি করেই থাকি, সেটা আমাদের ইচ্ছাকৃত অপরাধ নয় ভাই। ও কথা আমাকে বলে কি লাভ? বরযাত্রীরা যেভাবে খেপে গেছে। ইচ্ছা করলে তুমি ওদের শান্ত করতে পারো ভাই। ওই চেয়ে দেখো সুজয়, রাগ করে অনেকেই চলে যাচ্ছে, তুমি যাও ওদের ফিরিয়ে নিয়ে এসো। না, তোমার হাতে ধরে অনুরোধ করছি। না, ওরা ফিরে আসবেন না। আর দাদাকে নিয়ে আমি ওদের সঙ্গে চলে যাচ্ছি। তাও সুজয়, বলো কেন তোমরা চলে যাবে? কি আমার অপরাধ? বরযাত্রীদের আপনি অসম্মান করেছেন। অসম্মান নয়তো কি? শরবত দিয়েছেন, তাদের চিনি কম পড়েছে। রাজভোগ এনেছেন যেগুলো খাবার অযোগ্য। বসবার আসন দিয়েছেন। থাক বাবা থাক, সব আমি বুঝতে পেরেছি, সবই আমার অপরাধ। কিন্তু কি করব বাবা, আমার যতটুকু সাধ্য আমি ততটুকুই করেছি। বাস্তু বন্ধক দিয়ে বাবা লক্ষ্মী বিয়ের ব্যবস্থা করেছেন। আমাদের অবস্থাটা তুমি একবার চিন্তা করে দেখো সুজয়। আমি তোমার হাত দুটো ধরে তোমার কাছ থেকে ক্ষমা চাইছি। আচ্ছা, তোমরা ইতর, অভদ্র, ছোট লোক। মুখ সামলে কথা বলুন সুজয় বাবু, গরিব হলেও আমাদের একটা সম্মান আছে। লক্ষ্মী, তুই আবার এখানেই কেন এলি মা? তোমাদের অপমান আমি সইতে পারলাম না বাবা, তাই আমি আসতে বাধ্য হলাম। বাবা, দাদা, চলে এসো তোমরা, বিয়ে আমি করব না। বটে, গরিবের মেয়ের আবার এততে? আগে হ্যাঁ, আমরা গরিব হলেও আপনাদের মতো ছোট লোক নই। লক্ষ্মী, তুই কি আমাকে পাগল করে দিবি? যাওয়া যা, ঘরে যা। সুজয়, তুমি আমাকে একটু দয়া করো বাবা, বিয়েটা হয়ে যাবে, তারপর তোমার কাছে আমি আমার সমস্ত অপরাধের সাজা নেব। ওই বরযাত্রীদের তুমি শান্ত করো বাবা। অসম্ভব, আমার কথা ওরা শুনবেন না। আপনি একটা ছোট লোক, আর আপনার এই মেয়ে। তোর পূজনীয়া বৌদি, দাদা, বাবার সম্মান আমি অটুট রাখতে চাই। আশা করি তুইও আমার পথ অনুসরণ করবি। অজয়, চিন্তার কোনো কারণ নেই, আপনার মেয়ে লগ্নভ্রষ্ট হবে না। আমার স্বর্গাগতা মায়ের আত্মার তৃপ্তি সাধনে আমি ওরই পানি গ্রহণ করবো। তুমি আমার অবুঝ ভাইকে ক্ষমা করো লক্ষ্মী। যাও, ভেতরে যাও, তোমার বন্ধুদের বলো বরযাত্রীরা চলে গেলেও বিয়ে না করে আমি বাড়ি ফিরবো না। অজয়, তুমি এত মোহ? না ভাই, মহৎ আমি নই, আমি সামান্য মানুষ। বল সুজয়, তুই কি করবি? বরযাত্রীদের ফিরিয়ে আনবি, না ওদের সঙ্গে তুইও চলে যাবি? নিশ্চয়ই যাব। এই ছোট লোকের বাড়িতে আমি জলগ্রহণ করবো না। তবে যা, এই মুহূর্তে এখান থেকে তুই চলে যা। বেশ, যাচ্ছি। তবে জেনে রেখো দাদা, এই অপমান আমি কিছুতেই সহ্য করব না। সুজয়, মহাদেব রায়ের মেয়ের রূপে তুমি মুগ্ধ হয়ে গেছো, তাই তাকে বিয়ে করতে তোমার এত যে। সুজয়, সাবধান দাদা, এর ফল তোমাকে ভোগ করতেই হবে।
সুজয়, কাল বৈশাখীর সন্ধ্যায় যে মেঘটা আকাশের বুকে উঠলো সে শুধু জলই ঢালবে না দাদা, আগুনও জ্বালাবে। সুজয়, বিভাস দাঁড়িয়ে দেখছিস কি? উনি ছুটে যাওয়া সুজয় আর বরযাত্রীদের অনুরোধ করে ফিরিয়ে নিয়ে আয়। না বাবা, ওদের আর ফেরাতে হবে না। অপমান আমরা অনেক সইছি, কিন্তু আর সইব না। অজয়ের কথায় সব অপমান আমি ভুলে গেছি রে লক্ষ্মী, তাই আমাদের কর্তব্য আমরা ভুলবো না, শুনবো না তোর কথা। দাদা, বরযাত্রীদেরও সুজয়কে ফেরাবার চেষ্টা করবো বোন, সেই সঙ্গে গ্রামবাসীদেরও জানিয়ে আসবো লক্ষ্মীকে আমরা যার হাতে তুলে দিচ্ছি সে মানুষ, প্রকৃত মানুষ। দাদা, দাদা ফিরে এসো তুমি। দাদা, না না, হে বিয়ে হবে না, হতে পারে না। কেন লক্ষ্মী? এই বিয়ের পেছনে লুকিয়ে রয়েছে একটা বিরাট গৃহ বিবাদ। আমি সে বিবাদ সৃষ্টি করতে চাই না, চাই না একটা সোনার সংসারকে ছারখার করে দিতে। তোমার কথা আমি বুঝতে পেরেছি লক্ষ্মী, কিন্তু সুজয়ের মতো আমিও যদি চলে যাই, বিয়ে যদি আমাদের না হয়, তাহলে আমার বাবা, আমার মা আর আমার মুখদর্শন করবেন না। অজয়, আমার বাবা যে সংকীর্ণ মনা নন তা তো আপনি ভালোভাবেই জানেন, আর মায়ের মন ফুলের মতো পবিত্র। অজয়, সুজয়ের কথায় আমার উপর অবিচার না করে বরং আশীর্বাদ করুন যেন আমরা সুখী হই। অজয়, অনর্থক কেন আপনি সময় নষ্ট করছেন? যান, আমি প্রস্তুত। বাহ, চমৎকার! ভগবান, অপূর্ব তোমার মহিমা। ভাগ্যবান আমি, তাই অজয়ের মতো জামাই পেয়েছি। লক্ষ্মী, তুইও ভাগ্যবতী মা, তাই দেবতার মতো স্বামী পেয়েছিস। উনি কি আছিস? শাক বাজা, উলুদে, আনন্দ কর। শুরু হবে বিয়ে, শুরু হবে বিয়ে, শুরু হবে বিয়ে। ঠিক কথা শুনি চলবো। বাড়ি ভাড়ার টাকাটা আদায় করে নি, সোজা ঘরে চলে যাবো। যাবো বললেই কি যা হয় মুকুজ্জে মশাই? তুমি চলে গেলে আমি যে ছটপট করে মরবো। বসো মুকুজ্জে মশাই, একটু মদ খাও, আমার নাচ গান শোনো, তারপর দেখে নেবো। আমার বাড়ি ভাড়ার টাকা টাকা তুমি নিশ্চয়ই পাবে, তার আগে একটু মদ খাও। খাও না লক্ষ্মীটি। শ্যালি, আচ্ছা শ্যালি, আমি নৈকট্য করে নিষ্ঠাবান ব্রাহ্মণ, তোমার ঘরে বসে মদ খাচ্ছি, হঠাৎ যদি কেউ এখানে এসে পড়ে? আসুক না, আমি তোমাকে আঁচল চাপা দিয়ে রাখবো। দেখে নেবো। তোমার কথা শুনে না বুড়ো বয়সে আমার নাচতে ইচ্ছা করছে, বুঝেছো? বুড়ো বয়স, কিন্তু দুদিন পরে আমি যখন শ্মশান যাত্রী হব। আহা বালাই ষাট, ও কথা আর বলো না, দুঃখে মরে যায়। ও কথা আর বলো না, দুঃখে মরে যায়। আহা বালাই ষাট, ও কথা আর বলো না, দুঃখে মরে যায়। ও কথা আর বলো না, দুঃখে মরে যায়। বয়স তোমার হোক না যত, তোমায় ভালোবাসতে চাই। বয়স তোমার হোক না যত, তোমায় ভালোবাসতে চাই। ও কথা আর বলো না, দুঃখে মরে যায়। আহা বালাই ষাট। তোমার চামড়া ঝোলা দেহ আর ফোকলা মুখের হাসি। তোমার চামড়া ঝোলা দেহ আর ফোকলা মুখের হাসি। ভালোবাসি তোমায় প্রিয় শুকনো গলার কাশি। ভালোবাসি তোমায় প্রিয় শুকনো গলার কাশি। ও কথা আর বলো না, দুঃখে মরে যায়। আহা বালাই ষাট, ও কথা আর বলো না, দুঃখে মরে শ্যালি, ওগো মোর শ্যালু রানী, শ্যালি গেছি রে বাবা, গেছি। হাঁটুটা বুঝে একবার ভেঙে গেল। না না, ভাঙেনি, মনে হয় একটু মচকে গেছে।
হয়নি, আর একটু মদ খেয়ে নাও, দেখবে হাঁটুর ব্যথা সব সেরে যাবে। মদ নয়, আমি একটু জল খাবো। মাদলামি বন্ধ করো মুখুজ্জে। হ্যাঁ, জরুরি প্রয়োজনে আসতে বাধ্য হলাম। মুখুজ্জে, এখান থেকে চলে যাও তুমি। ছেলের সঙ্গে আমার অনেক কথা আছে। কেন যাবি? আর সারা রাত তুমি এখানেই থাকবে, তবে খানিকক্ষণ তোমাকে পাশের ঘরে থাকতে হবে। রায়বাবুর সঙ্গে দরকারি কথাবার্তা সেরে আমি তোমার কাছে যাব। আমি তোমাকে চুপ করো, যাও পাশের ঘরে চলে যাও। অত চাচ্ছেন কেন মশাই? এই তো আমি পাশের ঘরে চলে যাচ্ছি। স্যারে স্যারে তুমি চলে আসো। আর সারা রাত তুমি আমার রিজার্ভ করা পেয়েছি, দেরি করো না কিন্তু। এই বাড়িওয়ালা বৃদ্ধটাও তোমার ভক্ত হয়ে উঠেছে দেখছি। হ্যাঁ, তোমার কথা মতো গান গেয়ে মদ খাইয়ে দিলে বুড়োটা একেবারে বেহুশ হয়ে পড়ে। মাসের মধ্যে 2-1 রাত এখানে আটকেও রাখি, ফলে বাড়ি ভাড়ার বেশ কিছু টাকা আবার অশীল হয়ে যায়। ভেরি গুড। এবার কিন্তু তোমাকে দুটো কাজ করতে হবে। কি কাজ? ওই বুড়োটাকে মদ খাইয়ে কৌশলে এই বাড়িটা তোমার নামে লিখিয়ে নিতে হবে, আর একটা ভালো শিকার আমি তোমাকে এনে দেবো, তাকে ঘায়েল করতে হবে। শিকারটা কি আগে শুনি? ওই সুজয় নামে যে ছেলেটিকে তোমার খপ্পরে ফেলেছি, এই শিকার তারই বড় ভাই, ওরফে আমার বন্ধু অজয় বোস। বুঝলাম, কিন্তু অজয় বাবুর ওপর তোমার এত আক্রোশ কেন? সে আমার বোনকে উপেক্ষা করে একটা কে অশিক্ষিতা মেয়েকে বিয়ে করেছে। তার বাবা ও বিমা তো আমাকে তীব্র অপমান করেছে। আমি তাদের সবার উপর প্রতিশোধ নিতে চাই। বেশ, তাই হবে। শিকার আয়ত্তে পেলে আমি তাকে নরকের পথে নামিয়ে দেবো। বলো, কবে আনবে তোমার বন্ধুকে? আনবো 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 সেদিন, যেদিন অন্তর্দ্বন্দ্বে তাকে দগ্ধ হতে হবে। বিচ্ছু কোথায়? বিচ্ছু বাইরের ঘরে আছে। তাকে একটু ডেকে দাও তো। দিচ্ছি। আজ রাতে কি তুমি এখানে থাকবে? না না, আমার মাথায় খুন চেপেছে। আমি এখনই বাড়ি যাবো। বদল দিয়ে হুইস্কি পান না করলে আমি শান্তি পাবো না। তোমার শান্তির ব্যবস্থা আমি করে দেবো রায়বাবু। নিয়ে এসো তোমার বন্ধুকে, আমি তার সমস্ত রক্ত শুষে নেব। লক্ষ্মী, কিছু বলবে? এতক্ষণ কি করছিলে? ঠাকুর পুজোর আয়োজন করছিলাম। তুমি ঠাকুর পুজো করো নাকি? করি, তবে ফুল আর সন্দেশ দিয়ে নয় গো মশাই, ভক্তি আর ভালোবাসা দিয়ে। তা তোমার দেবতাটি কে? দেবতা? দেবতা আমার সামনে, তার ভালোবাসায়। ভালোবাসা সমাধিস্থ হোক। তাপস, ভালোবাসার বুলি আমি অনেক শুনেছি ভাই, এখন বুঝেছি ভালোবাসার আর এক নাম সর্বনাশা নেশা। ওই নেশায় আজ আমি পাগল হয়ে গেলাম। তাপস বাবু, ব্যভিচারীর স্ত্রীর মৃত্যু সংবাদ না পেলে আমি জীবনে শান্তি পাবো না। শান্তি পাবে যদি তোমার স্ত্রীকে তুমি ভুলে যেতে পারো। ভুলতে যে পারি না ভাই, স্মৃতির দংশনে ছটফট করে মরি, আর অন্তর্যামী ভগবানকে জানাই। কি জানান? আপনার কেন হলো কেন ভেঙে গেল মোর খেলা ঘর, কি বায় অপুরা করেছি আপনার জন কেন হলো কেন ভেঙে গেল মোর খেলা ঘর, কি বায় পুরা করেছি আপনার জন কেন হলো কেন ভেঙে গেল। অসহ ব্যথায় হেলি আখি ধার, পথে পথে কেন ঘুরি অনিবার, অসহ ব্যথায় হেলি আখি ধার, পথে পথে
তাপসের গানের মর্মার্থ কেউ না বুঝলেও আমি বুঝতে পেরেছি। ভালোবাসার কাঙাল, কিন্তু ওর স্ত্রী ওকে, ও লক্ষ্মী লক্ষ্মী। হে কি, তুমি অমন করছো কেন? আমার বড় ভয় করছে লক্ষ্মী। তাপসের মতো আমিও যদি তোমাকে হারিয়ে ফেলি, আমার বুক থেকে কেউ যদি তোমাকে ছিনিয়ে নেয়, আমাকে উপেক্ষা করে তুমি যদি আমার দৃষ্টির বাইরে চলে যাও, তাহলে আমি কি নিয়ে বেঁচে থাকবো লক্ষ্মী? বলো, আমি কি নিয়ে বেঁচে থাকবো? ছি, আবার সেই সন্দেহ? রতনদার চিঠি আমি তোমাকে দেখাবো, দেখবি সে আমার দাদা আর আমি তার ছোট বোন। কেন করছো অশুভ চিন্তা? তোমাকে ছেড়ে স্বর্গে গিয়েও যে আমি শান্তি পাবো না গো লক্ষ্মী। হ্যাঁ, আমি তোমার লক্ষ্মী, তোমার স্ত্রী। আশীর্বাদ করো, শীতে সিঁদুর আর হাতে নোয়ার মর্যাদা আমি যেন সারাটা জীবন রাখতে পারি। লক্ষ্মী, আমার লক্ষ্মী। বৌদি, 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 এই যে বৌদি, এই নাও তোমার টেলিগ্রাম। টেলিগ্রাম? হ্যাঁ, পিয়ন এইমাত্র দিয়ে গেল। টেলিগ্রামটা তোমার দাদাই করেছেন। সে কি, দাদা হঠাৎ টেলিগ্রাম করলেন কেন? পরে তো ঠাকুরপো কি লিখেছেন দাদা? এই যে পড়ছি বৌদি। বৌদি, কি হলো ঠাকুরপো? বলো, কি হয়েছে? তোমার বাবা বাবা মরণাপন্ন। ঠাকুরপো, হ্যাঁ, তোমার বাবাকে যদি শেষ দেখা দেখতে চাও, এখনই তোমাকে মোমিনপুরে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি যাব, আমি নিশ্চয়ই যাব, কিন্তু তোমার দাদা তো অফিস থেকে ফিরতে অনেক দেরি। মা বাবা মন্দিরে গেছেন, কখন ফিরবেন জানি না। কার অনুমতি নিয়ে আমি যাই বলো ঠাকুরপো? বৌদি, ঠিক আছে, তোমার দাদাকে আমি বরং একটা ফোন করি। বৌদি, দাদাকে তো তুমি অফিসে পাবে না, দাদা তো অফিসের কাজে শ্রীরামপুর গেছে। তাহলে সেই জন্য তোমাকে ভাবতে হবে না বৌদি। তোমার দাদা তোমাকে টেলিগ্রাম করেছেন, তুমি তোমার মরণাপন্ন বাবাকে দেখতে গেছো, একথা শুনলে তোমার উপর কেউ রাগ করবে না। তুমি যাও বৌদি, রেডি হয়ে নাও, কুইক। ঠাকুরপো, আর শরীরটা আমার খুব অসুস্থ বৌদি, নইলে নিজেই তোমাকে মোমিনপুরে পৌঁছে দিয়ে আসতাম। তা যখন হলো না, তখন তুমি দয়ালকে সঙ্গে করে নিয়ে যাও, সে তোমাকে গাড়িতে তুলে দিয়ে আসবে। যাও বৌদি, তৈরি হয়ে নাও। তৈরি হবার কিচ্ছু নেই ঠাকুরপো, আমি যেমন আছি তেমনি যাব। বৌদি, তোমার দাদাকে বলো আমার অসুস্থ বাবাকে দেখতে সে যেন একবার মমিনপুরে যায়। বাবা মাকে বলো তাদের অনুমতি নেওয়ার সময় পেলাম না, আমার অবস্থা বুঝে তারা যেন আমাকে ক্ষমা করে। বৌদি, দাদা দাদা টেলিগ্রাম করেছে, লক্ষ্মী লক্ষ্মী বলে বাবা হয়তো আমাকে বারবার ডাকছে, কিন্তু গিয়ে যদি আমি বাবাকে দেখতে না পাই। না না, আমি আর ভাবতে পারছি না, আমি এক্ষুনি চলে যাচ্ছি ঠাকুরপো, আমি এক্ষুনি চলে যাচ্ছি। কেউ মেয়েটাকে একেবারে বোকা বানিয়ে দিয়েছি। রবিবার বুদ্ধির জোরে মহাদেব রায়ের মেয়ে আজ ঘরের বাইরে চলে গেল। এই নকল টেলিগ্রাম, 4টে নকল চিঠি, আমার দুর্দান্ত অগ্নিবাণ, এবার ছুড়ে দাদার বুকে আমি আগুন জ্বেলে দিলাম। অসহ্য জ্বালায় জ্বলে পুড়ে আমি ছাই হয়ে যাচ্ছি, কিন্তু কেন ভাবছি তার কথা? ব্যভিচারিণীর প্রতি কেন কেন আমার এত মোহ? স্মৃতির দংশনে কেন আমি দগ্ধ হয়ে যাচ্ছি? স্মৃতির দংশনে আমিও দগ্ধ হয়েছি ভাই। এসো এসো তাপস, তোমার কথাই আজ অক্ষরে অক্ষরে পড়েছে। বিষময় হয়ে গেছে আমার দাম্পত্য জীবন। তবে কি তোমার স্ত্রী ব্যভিচারিণী? না না বড়দা বাবু, বৌদিমণি সতী শিরোমণি। ছোটদা বাবু আর প্রলয় রায়ের চক্রান্তে। চুপ কর দয়াল, প্রলয় আমার বন্ধু, কারো মুখে আমি তার নিন্দা শুনতে চাই না। আমার মনে হচ্ছে কোথায় যেন একটা ভুল হয়ে গেছে। দয়ালের কথা শুনে বুঝতে পারলাম তোমার স্ত্রী নিরপরাধিনী। তাপস, ভুল করে তুমি দিও না আঘাত, মিথ্যে ভুলে কাজল পরে
ভালো যদি তারে বেঁচে থাকো তুমি, বেধুনা ঘর ধুধু বালু চরে, বেধুনা ঘর ধুধু বালু চরে। ভুল করে তুমি দিও না আঘাত, মিথ্যে ভুলে কাজল পরে, ভালো যদি তারে বেঁচে থাকো তুমি, বেধুনা ঘর ধুধু বালু চরে, বেধুনা ঘর ধুধু বালু চরে। ভুল করে তুমি ফেলে যদি সে নয়নের জল, পাবে তুমি জ্বালা শুধু অবিরল। ফেলে যদি সে নয়নের জল, পাবে তুমি জ্বালা শুধু অবিরল। ব্যথা বেদনা হবে সে বিহবল, ব্যথা বেদনা হবে সে বিহবল। কাঁদবে একা তুমি শূন্য ঘরে, ভালো যদি তারে বেঁচে থাকো তুমি, বেদনা ঘর ধুধু বালু চরে, বেদনা ঘর ধুধু বালু চরে। ভুল করে তুমি দিও না আঘাত, মিথ্যে ভুলে কাজল পরে, ভালো যদি তারে বেঁচে থাকো তুমি, বেদনা ঘর ধুধু বালু চরে, বেদনা ঘর ধুধু বালু চরে। ভুল করে তুমি তাপস 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 বাবু ঠিকই বলে গেলেন বড়দা বাবু। দয়াল, বৌদিমণিকে আপনি ভুল বুঝবেন না বাবু। সেদিন আমি নিজে তাকে গাড়িতে তুলে দিয়ে এসেছি। বৌদিমণির বাবার অসুখ বলে ছোটদা বাবু বাড়ি থেকে তাকে বের করে দিয়েছে। আর বৌদিমণি আগা গোড়া তোকে মিথ্যে কথা বলে চলে গেছে সে তার প্রেমিকের কাছে। চুপ করুন বড়দা বাবু, ও পাপ কথা আর মুখে আনবেন না। বৌদিমণির কোনো দোষ নেই। যেদিন সে ঘরে ফিরে আসবে না রে দয়াল, আসবে না। তার অতীতের প্রেমিক সেই রতন সরকার চরিত্রবান আদর্শ শিক্ষক দেখি আপনি আসতে বাধ্য হলাম। বিভাসের মুখে এখানকার সমস্ত ঘটনা শুনে লক্ষ্মীকে নিয়ে ছুটে এলাম তোমাদের ভুল ভেঙে দিতে। কি বললেন? বৌদিমণি এসেছে? শান্তি পেলাম। এত বড় বাড়িটা খা খা করছিল, বৌদিমণি এসেছে। এবার আমরা হাসবো, প্রাণ খুলে হাসবো। বৌদিমণি, বৌদিমণি। অজয়, আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, কোন সাহসে আপনার মেয়েকে সঙ্গে করে আপনি আমাদের বাড়িতে এসেছেন? এতে সাহসের কি আছে বাবা? মেয়ে তার শ্বশুর বাড়ি এসেছে, আর আমি এসেছি একটা মিথ্যার জাল শতছিন্ন করে দিতে। ওরা বন্ধ করুন। যদি ভালো চান আপনার মেয়েকে নিয়ে এই মুহূর্তে আমাদের বাড়ি থেকে চলে যান। চলে যাব, তাহলে লক্ষ্মীকে প্রাণ ভরে আমি আশীর্বাদ করব। মা, মায়ের কর্তব্য আমি ভুলবো না বাবা। বলুন ব্যয় মশাই, কোথায় আমার বৌমা? তাকে আমি তাড়িয়ে দাও মা, তাকে তুমি তাড়িয়ে দাও। তাকে আর বিশ্বাস করো না। বিশ্বাস করো ওগো, তুমি আমাকে বিশ্বাস করো, আমার কোনো অপরাধ নেই। বৌমা, মা, বৌমা। না, তুমি আমার মাকে ছোঁবে না। অজয়, ছুঁয়ো না মা, ওকে তুমি ছুঁয়ো না। ও ভ্রষ্টা, ও অসতী। মা গো, হে কথা শোনার পূর্বে কেন আমার মৃত্যু হলো না?
বৌমা, বাবা, মা, নারীর শ্রেষ্ঠ দেবতা তার স্বামী। সেই স্বামী তো আঘাতকে কোন নারী সইতে পারে? পারে বই কি, তোমার মতো ব্যভিচারিণী যারা তারা পারে। অজয়, আমি জানতে চাই। কোনো কথা জানাতে বাধ্য নেই। আপনারা মানুষ নামের অযোগ্য। যান, বেরিয়ে যান আপনারা আপনার ভস্টাক মেয়েকে নিয়ে। নইলে কি করবে তুমি? গুলি করে মারবো। বিজয়, ব্যয় মশাইকে গুলি করলে সে গুলি আমি বুক পেতে নেব। ছি 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 ছি, অজয়ের মতো তুমি ওকে বিবেক বুদ্ধি হারিয়ে ফেলেছো। চেয়ে দেখো তো বৌমার মুখের দিকে, সেখানে কি এতটুকু কলঙ্কের কালি আছে? বাবা, আপনার পা ছুঁয়ে আমি শপথ করে বলছি। থাক থাক, তোমাকে আর শপথ করতে হবে না। তোমার কথা আমি আর বিশ্বাস করি না। বিজয় লক্ষ্মীকে তুমি তাড়িয়ে দেব। বাবা, এই বাড়িতে আর ওর স্থান নেই। বাবা, বন্ধুত্বের প্রতিদানে তুমি যা দিয়েছো তাতে তোমাকে আমি গুলি করেই মারতাম, কিন্তু কল্যাণী বাধা দিলে তাই তুমি রেহাই পেলে। বিজয়, যাও, এই মুহূর্তে তোমরা আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। বাবা, আপনি আপনি আমাকে তাড়িয়ে দিচ্ছেন? হ্যাঁ দেব, তাড়িয়ে দেব, কারণ আমাদের কাছে তুমি মৃতা। মরলেও আমার কোনো দুঃখ ছিল না বাবা, কিন্তু আমি আমি যে মা হতে চলেছি। বৌমা, বৌমা। হ্যাঁ মা, নিকট ভবিষ্যতে আমি হব সন্তানের মা। আমার গর্ভে আপনাদের বংশের ভাবে বংশধর। ওগো, ওগো, তুমি শুনতে পাচ্ছ? সন্তানের মা হতে চলেছ? তোমার গর্ভে আমার বংশের কুলপ্রদীপ আশ্রয় নিয়েছে। তুমি তুমি বাবা, না 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 না, কেন ভাবছি তার কথা? সে আমাদের কেউ নয়, কেউ নয়। অজয়, অজয়, তুই চুপ করে কি ভাবছিস বাবা? শুনতে পাচ্ছিস তোর স্ত্রীর কথা? স্ত্রী? কে স্ত্রী? ব্যভিচারিণীকে আমি স্ত্রী বলে স্বীকার করি না। তোর সন্তান? কার সন্তান মা? ও সন্তান সেই স্কাউন্ডের রতন সন্তান। এ কথা তুই উচ্চারণ করতে পারলি? কি বলবো? তুই যে আমার সতীনের ছেলে, তুই যদি আমার নিজের ছেলে হতিস তাহলে তোকে আমি বিষ খাইয়ে মেরে ফেলতাম। চুপ! কে তোর মা? যদি ভালো চাস বৌমার কাছে ক্ষমা চেয়ে নে। ক্ষমা? একটা ফ্রস্টার কাছে আমি চাইবো ক্ষমা? না, তা হয় না মা, তা হয় না। ও কাল লাগিনি, ওর বিষাক্ত দংশনে আমি জ্বলে পুড়ে মরছি। ওকে বিয়ে করে সৃষ্টি করেছি ভুলের পাহাড়, কিন্তু আর নয় মা, আর নয়। এবার করব আমি সেই ভুলের সংশোধন মা। ভুল, মহা ভুলের সংশোধন মা, মহা ভুলের সংশোধন। অজয়, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। না বাবা, না, তুমি ওকে অভিশাপ দিও না, তুমি ওকে আশীর্বাদ করো বাবা, ও যেন দীর্ঘজীবী হয়। লক্ষ্মী। বৌমা, বাবা, বাবা, তুমি ঘরে ফিরে যাও। আর আমি? তুই কি করবি মা? জানি না বাবা, আমি চলে যাব অজানার পথে। বৌমা, না না মা, তোকে কোথাও যেতে হবে না, তুই আমার সঙ্গে চল। চিরকাল তুই আমার ঘরে থাকবি। স্বামীর ঘরে যে ঠাঁই পেল না, বাপের ঘর তার কাছে অরণ্যের সমতুল্য বাবা। বৌমা, তাই আমার পথ আমি নিজেই খুঁজে নেব বাবা। অর্থাৎ কলঙ্ক ঢাকতে তুমি আত্মহত্যা করবে, কেমন? না 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 বাবা, না, কোনো অপরাধ আমি করিনি, তাই আত্মহত্যাও আমি করব না। আমার অনাগত সন্তানের আগমন প্রতীক্ষায় আমাকে যে বেঁচে থাকতেই হবে, থাকতেই হবে। লক্ষ্মী, লক্ষ্মী, ওরে না না, তোকে কোথাও যেতে হবে না মা। আমি যেমন করে পারি তোকে মোমিনপুরে নিয়ে যাব। মহাদেব, বিষয়, আমরা তোমাকে ক্ষমা করলো অন্তর্যামী
ভগবান তোমাকে ক্ষমা করবেন না? অন্তঃসত্ত্বা পুত্রবধূকে এই রাত্রিবেলা তাড়িয়ে দিয়েই তুমি কে মহাপাপ করলে? এই পাপের প্রায়শ্চিত্ত তোমাকে করতেই হবে। লক্ষ্মী মহাদেব, মহাদেব! না না, থাক। ওর মেয়েকে তাড়িয়ে দিয়ে আমি কোনো অন্যায় করিনি। আমার বংশ মর্যাদা রক্ষায় আমি নিষ্ঠুর হতে বাধ্য হয়েছি। না না না, আর ভাবতে পারছি না। বুকের ভেতরটা হু হু করে চলে যাচ্ছে, সর্বশরীর থরথর করে কাঁপছে। যন্ত্রণা, অসহ্য যন্ত্রণা। ওরে কে আছিস? আভিজাত্যের বাঁধটা ভেঙে দিয়ে বংশ মর্যাদাকে রসাতলে পাঠিয়ে আমাকে সত্যি কথাটা বলতে দে। মুক্ত কর আমাকে এই ভীষণ চিন্তার জাল ছিঁড়ে দিয়ে, ছিঁড়ে দিয়ে, ছিঁড়ে দিয়ে। জাল ছিঁড়ে পালালেই কি পুকুর থেকে পালানো যায় সুন্দরী? শয়তান, শয়তান তুই আমাকে ঠিক ধরে ফেলেছি। তুমি যখন বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় নামলে তখন যে আমি সামনে চায়ের দোকানে বসে। অতএব ধরে ফেলাটা এমন কিছু শক্ত নয়। এসো, চলেছো আমার সঙ্গে। কে আছো? আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কেউ নেই সুন্দরী, কেউ নেই। থাকার মধ্যে আছে আকাশের বুকে চাঁদ আর তারা, আর আমার তৃষিত বুকেই তুমি। ছাড়, ছাড় বলছি, ছাড় জানোয়ার, ছাড়। জানোয়ার ধরলে ছাড়ে না, ছাড়ে তখন যখন জানোয়ারটা আঘাত পায়। মানুষ তোমার মতো জানোয়ার নয়, আমি একটা দুপে জানোয়ার। তাহলে জানোয়ারের খাবার খাওয়ার জন্য প্রস্তুত তাহলে আমার হাতের রুমালে জড়ানো ছোট্ট জিনিসটা ছুঁয়ে দেবো তোমার দিকে, মুহূর্তে শেষ হয়ে যাবে। ওটা একটা ছোট্ট বোমা। বোমা? হ্যাঁ, তাই বলছি যা এগিয়েছো এগিয়েছো, আর কিন্তু এগিয়েও না। তাহলে রুমালে জড়ানো এই ছোট্ট বোমাটা দিয়ে খেলা তোমাদের শেষ করে দেবো। তাতে শুধু আমি মরবো না, এই মেয়েটাও প্রাণ হারাবে। শয়তানের কাছে ইজ্জত তো আছে, প্রাণ তো অনেক ভালো। বুঝতে পারছো কাদের পাল্লায় পড়েছো? আর আমার কি সান্ত্বনা থাকবে জানো? বাধ্য হয়ে একটা নিরীহ মেয়েকে মারতে হলেও তোমার মতো একটা জঘন্য শয়তানকে এই দুনিয়ার বুক থেকে আমি সরিয়ে দিতে পারি। আমাকে বেরো না, আমাকে ক্ষমা করো, আমাকে বাঁচতে দাও। ক্ষমা? বাঁচতে চাও? বেশ, তাহলে তোমার হাতের অস্ত্রটা আমাকে দাও। এই যে আমাকে। না না, মারবো না, মারবো না, শুধু তোমার আসল পরিচয়টা নেবো আর একটা ভানুমতির খেল দেখাবো। আমার বলো কি নাম তোমার? বিচ্ছু পাত্র। কেন এই জঘন্য কাজ করতে এসেছো? স্বেচ্ছায় আমি আসিনি, টাকার বিনিময়ে লক্ষ্মীকে তুলে নিয়ে যেতে বলেছে। সেই শয়তান? 5 স্টার হোটেলের মালিক প্রলয় রায়। প্রলয় রায় শয়তান? টাকার বিনিময়ে আমি কাজ করছি, আমার তো এতে কোনো অপরাধ নেই। অপরাধ নেই? তোমার যদি এইরকম একটা বোন থাকতো, পারতে পারতে তুমি তাকে ওই প্রলয় রায় হোটেলে তুলে দিয়ে আসতে, বলতে পারতে, ওরে বোন, টাকা নিয়ে আমি তোর ইজ্জত বিক্রি করে গেলাম, এতে আমার তো কোনো অপরাধ নেই। আমি নিজের হাত দুটোকে বিশ্বাস করতে পারো না? নিজের গতরে খেটে পায়ে সুপায় করতে পারো না? তোমার হাতে কিচ্ছু নেই, আজ আমি শুধু বুদ্ধির জন্য তোমাকে হারিয়ে দিয়ে গেলাম। অস্ত্রটা কিন্তু আমার হাতে, অতএব ব্যর্থ চেষ্টা। জালিয়াত, জালিয়াত, দুনিয়ার সেরা জালিয়াত তো তুমি আর তোমার প্রভু শয়তান প্রলয় রায়। তাও চলে যা এখান থেকে, নইলে আমি তোমাকে গুলি করে মারবো। আচ্ছা যাচ্ছি, তবে ভবিষ্যতে আবার আমাদের দেখা হবে। তোমার সঙ্গে দেখা না হলেও তোমার শয়তান প্রভু প্রলয় রায়ের সঙ্গে নিশ্চয়ই হবে। কিন্তু আপনি কে? আমি? হ্যাঁ আপনি, দেখে তো ভদ্র ঘরের বউ বলে মনে হচ্ছে। এত রাত্রে এত গয়নাগাটি পরে কোথায় যাচ্ছিলেন? জানি না। তার মানে ও স্বামী স্ত্রীর ঝগড়া হয়েছে বুঝি, এখন যাবেন কোথায়? ভগবান জানে। মানুষ যখন পারে না তখন সে ভগবানের দোহাই দেয়। ভগবানের তো আর খেয়ে দেয়ে কাজ নেই,
তিনি জানবেন আপনি কোথায় যাবেন, কি করবেন, কেমন করে বাঁচবেন। হ্যাঁ, তিনিই জানেন কোথায় যাব, কি করব, কেমন করে বাঁচব। শুধু আমার নয়, আমার আপনার প্রত্যেকের। কিন্তু আপনি কে? কি নাম আপনার? আমি রিক্সাওয়ালা, নাম অখিল দাস। আমি যদি আপনার কাছে আশ্রয় চাই? সানন্দে বাড়িয়ে দেব আমার এই শক্ত সবল হাত তোমাকে রক্ষা করতে। আমি আমার বোন। তুমি? তোমার দাদা। দাদা? তোর মতো আমারও একটা বোন ছিল রে, অকালে আমি তাকে হারিয়ে ফেলেছি রে। তাই তোর মতো মেয়েদের দিকে তাকিয়ে তাকিয়ে জল ভরা চোখে আমি ভেবেছি, বোনটা যদি আমার থাকতো তাহলে সে হয়তো ঠিক এমনিতেই হতো রে। ভগবান আজ আমার সব দুঃখ ঘুচিয়ে দিয়েছে, তোর মতো মেয়েকে আমার বোন করে পাঠিয়ে। আয় দিদি, আয় বোন, ভাইয়ের হাত ধরে আয় তুই তার ভাঙা ঘরে। ওরে সুখ সেটা নেই, আছে শুধু শান্তি। চাওয়া সেটা নেই, আছে শুধু দেওয়া। ওরে ভয় সেটা নেই, আছে শুধু ভালোবাসা। ভালোবেসে বলবো না ভয় পেয়ে বলবো ঠাকুরপো? আরে ভয় কি বৌদি, ভালোবেসেই বলো না। সত্যি করে বলো তো ঠাকুরপো, রোজ সকালে তুমি কোথায় যাও? যাই বন্ধুদের বাড়ি। মিথ্যে কথা, আমার মনে হয় নিশ্চয়ই তুমি একটা কাজ করতে যাও। না বৌদি, কাজ আমি এখনো পাইনি। কাজ যদি নাই পেয়েছো তবে রোজ সন্ধ্যার সময় আমাকে 3-4 টাকা কোথা থেকে দাও? বৌদি আমি মানে আমার গায়ে হাত দিয়ে সত্যি করে বলো তো ঠাকুরপো, রোজ তুমি টাকা কোথায় পাও? বলবো বৌদি বলবো, কিন্তু তার আগে তুমি বলো, তার আগে এ কথা তুমি কোনো দিন বলবে না। বেশ, বলবো না। তাহলে শোনো বৌদি, আজকাল আমি স্টেশনে কুলিখিল কোথা করব। ঘর থেকে ভদ্র বেশ করে স্টেশনে চলে যাই, সেখানে গিয়ে কুলির পোশাক পরে নি, তারপর 2-4 ঘন্টা কাজ করে যে পয়সা আমি রোজগার করি সবই আমি তোমার হাতে তুলে দিই। ঠাকুরপো, লেখাপড়া শিখে শেষকালে তুমি কুলিগিরি করতে গেলে? কেন করবো না বৌদি, আমি যে রিক্সাওয়ালার ভাই। তাই বলে তুমি? আমি তো কোনো অন্যায় করিনি বৌদি। যার দাদা রিক্সা চালিয়ে পয়সা রোজগার করে, তার ভাই কুলিগিরি করলে লজ্জার কি আছে বৌদি? ঠাকুরপো, যাকে সে কথা, দাদা ফিরেছে? না ঠাকুরপো, এখনো তোমার দাদা ফেরেনি। সে কি, এত রাত হয়ে গেল এখনো ফেরেনি? আচ্ছা তুমি রান্নাটা শেষ করো, আমি খুঁজে দেখছি। খুঁজতে হবে নেই, খুঁজতে হবে নেই, আমাকে আর খুঁজতে যেতে হবে না, আমি এসে গেছি, এসে গেছি। দাদা না, আগে আমার ধর্মবোনের সঙ্গে আলাপ কর দেখি। ধর্মবোন? হ্যাঁ ভাই, আমি তোমাদের ধর্মবোন, নিরাশ্রয় আমি। দয়া করে তোমরা আমাকে একটু আশ্রয় দাও। কিন্তু তোমার পরিচয়? পরিচয় পরে নেবে, পরিচয় পরে নেবে। শুধু এইটুকু জেনে রাখো, আমার এই বোনকে ওর স্বামী আর শ্বশুর মিথ্যে কলঙ্ক দিয়ে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে। তাড়িয়ে দিয়েছে কি গো? হ্যাঁ মমতা, দুঃখে অভিমানে বোন আমার ঘর থেকে বেরিয়ে রাস্তায় এক জানোয়ারের খপ্পরে পড়েছিল। হঠাৎ আমার চোখে পড়ায় আমি ওকে উদ্ধার করে পরিচয় জানতে চাই। অকপটে বোন আমাকে সব কথাই বলেছে, শুধু বলেনি ওর স্বামী আর শ্বশুরের নাম। বলো বোন, কি নাম তোমার? লক্ষ্মী। আমার নাম মমতা, তুমি আমাকে বৌদি বলেই ডেকো। বৌদি? হ্যাঁ, আমি তোমার বৌদি আর তুমি আমার ঠাকুরছি। চলো হাত মুখ ধুয়ে কিছু খাবে, চলো। ও কি হাঁ করে দাঁড়িয়ে কি ভাবছো? ভাবছি তোমাদের কথা, তোমাদের ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। ওসব বড় বড় কথা বাদ দিয়ে এখন চলো তো খাবে, চলো। ওগো, কাল সকালে তুমি একবার বাড়িওয়ালা চক্রধর মুখার্জির বাড়িতে যাবে। কেন, তার কাছে আমার কি দরকার? আমাদের পাশের ঘরটা ভাড়া নিতে হবে, সেই ঘরেই তো ঠাকুরজি থাকবে। চলে এসো ঠাকুরজি, দেরি করো না কিন্তু। ঠিক ঠিক কথা, পাশের ঘরটা ভাড়া নিতে হবে। ভাড়া না নিলে লক্ষ্মী থাকবে কোথায়? কিন্তু দাদা ওই ভাড়ার টাকা আমি দেবো। আমার গায়ে যে কখানা গয়না আছে সেগুলো বিক্রি করে ভাড়ার টাকা আমি প্রতি মাসে শোধ করে দেবো। লক্ষ্মী, মিথ্যে কলঙ্কের কালি মাখিয়ে কলঙ্কিনী বলে যারা আমাকে ঘর ছাড়া করে দিয়েছে, ভগবানের বিচারশালায় তাদের বিরুদ্ধে আমি বিচার প্রার্থনা করব। লক্ষ্মী, বিচার চাই দাদা, আমি এর বিচার চাই। বিচার না হলে যে আমি মরেও শান্তি পাবো না দাদা, মরেও শান্তি পাবো না। লক্ষ্মী, ওরে হতভাগীর মাথা ঠিক নেই, তুই ওর প্রতি একটু লক্ষ্য রাখিস নিখিল। রাখবো দাদা, রাখবো।
কিন্তু ওর মতো মেয়েকে ওর স্বামী শ্বশুর চিনতে পারিনি রে, চিনতে পারিনি। আগে ওদের নাম ধামগুলো জেনে নেই, তারপর তাদের আচ্ছা করে দু কথা শুনিয়ে আসবো। আমার এই কুড়িয়ে পাওয়া বোনের অপমান আমি কিছুতেই সহ্য করবো না। একই মুখুজ্জি মশাই, আপনি? আমি তো আপনার কাছে যাবো বলে ঠিক করেছি, তা এত রাত্রে আপনি আবার হঠাৎ করতে গেলেন? আমার বাড়ি থেকে শোনো অখিল, তোমার সঙ্গে আমার অনেক কথা। আপনি বসুন, বসুন মুখুজ্জি মশাই। না বসবো না, বসবো না। আমি নিষ্ঠাবান নৈশ্য কুলীন ব্রাহ্মণ, তোমাদের ঘরে বসে সব গল্প গুজব করলে লোক আমাকে ঠাট্টা করবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠাট্টা করবে, করবে। কেন করবে বলুন তো? কারণ আমি গরিব রিক্সাওয়ালা, আমার ঘরে বসে গল্প গুজব করলে তো লোকে ঠাট্টা করবেই। অথচ নিষ্ঠাবান ব্রাহ্মণ যখন এই বেশ্যার ঘরে গিয়ে মদ খেয়ে মাতলামি করেন, তখন লোকে বোধহয় আপনাকে মাথায় তুলে নিয়ে পুজো করে। এসব কথা এবার জানলো কি করে? কথা বলছেন না কেন মুখুজ্জি মশাই? একটা দেখে নেবো। তোমার দাদার কথায় আমার ব্রহ্মটা গরম হয়ে গেছে, মুখ দিয়ে ফস করে যদি আমার অভিশাপ ওসব কথা বাদ থাকবে। শোনো কি, সামনের মাস থেকে আমার ঘর তোমাকে ছেড়ে দিতে হবে। কেন কেন মুখুজ্জি মশাই? ওই ঘর ভাড়ার টাকা তো আমার বাকি নেই। বাকি থাক বা না থাক, প্রলয় বাবুকে তোমরা অপমান করেছো, তাতে আপনার কি? একা দেখে নেবো। প্রলয় বাবুর অপমান আমি সইব না। ভদ্রলোকের ছেলে আমাকে যথেষ্ট খাতির করে, আর তার অনুরোধেই আমি তোমাদের ঘর চা করবো। তাই নাকি? হ্যাঁ বাবাজি তাই। তবে ঘর আমার এমনি পড়ে থাকবে না, যতদিন ভাড়া না পাই ততদিন ওই প্রলয় বাবু আমাকে প্রতি মাসে ঘর ভাড়ার টাকা দিয়ে দেবে। বাহ বাহ বাহ, আমাদের তুলে দিয়ে যতদিন না ভাড়াটা পাবেন ততদিন এই প্রলয় বাবু মাসে মাসে ভাড়াটা মিটিয়ে দেবেন। হ্যাঁ, কিন্তু আমরা যদি ঘর না ছাড়ি, একা দেখে নেবো, তোমাদের বিরুদ্ধে আমি মামলা রুজু করবো। মামলাকে আমরা ভয় করি না। শুনুন মুখুজ্জি মশাই, ঘর আমরা ছাড়বো না। আমি বেশ বুঝতে পারছি প্রলয় রায় আপনাকে টাকায় বসীভূত করেছে। গরিব আমরা, আমাদের টাকা না থাকলেও লাঠি আছে, সেই লাঠির জোরে আমরা আমাদের সমস্ত দাবি আদায় করে নেব। কথাটা আপনি মনে রাখবেন, আপনার প্রভু প্রলয় রায়কে জানিয়ে দেবেন। তখন থেকে খালি এক হাত দেখে নেবো আর এক হাত দেখে নেবো। শুনুন, এদিকে আসুন। ঘর আমি ছাড়বো না, উপরন্ত পাশের ঘরটা আমি ভাড়া নেবো। আমি দেবো না। দিতে হবে, না দিলে আমার ধর্মবন থাকবে। আমি কি জানি, আমার ঘর আমি চাবি ফেলে রেখে দেবো। চাবি দিয়ে ফেলে রাখবে? শুনুন, সেই চাবি দেওয়া ঘর চাবি ভেঙে গায়ের জোরে দখল করবো। হ্যাঁ তাই। আচ্ছা, আমি তোমাকে দেখতে নেবো, জোর করে পরের ঘর অধিকার করার প্রতিফলটা আমি তোমাকে ওই আদালত দেব। শুনুন শুনুন মুখুজ্জি মশাই, শুনবো না, শুনো আমি তোমার পুরো কথা। ধৈর্যে হারিয়ে ফেলেছি, চলে উঠে যাবার ব্রহ্মতে, তাই আমি এখান থেকে চলেই যাচ্ছি। কারণ থাকলে তুমি অস্ত হয়ে যাবে। মুখুজ্জি মশাই, গিদ্ধরের বাচ্চা, ঘরের জন্য ও যদি আমার বিরুদ্ধে মামলা রুজু করে, আচ্ছা করে আমি ওকে ধোলাই দিয়ে দেবো। ন্যায্য টাকা দিয়ে ঘর ভাড়া নেবো। কেন শৈব মশাই বাড়িওয়ালার হুমকি? না না, এবার আমি শক্ত হয়ে দাঁড়াবো। যারা আমাদের ক্ষতি করতে আসবে আমি তাদের তুলে আছাড় মারবো, প্রয়োজনে মরবো, তবু ওই ঘর আমি কিছুতেই ছেড়ে দেব না। না না, কিছুতেই ছেড়ে দেব না। ছেড়ে দেব না, কিছুতেই লক্ষ্মীকে ছেড়ে দেব না। বেচু অকৃতকার্য হয়েছে, যেমন করি হোক তুমি তাকে খুঁজে বের করার চেষ্টা করো সুজয়। সন্ধান পেলে আমি নিশ্চয়ই তোমাকে জানাবো। কিন্তু আমার কি হবে প্রলয়দা, যে আশায় এত পরিশ্রম করছি? ও শিওর, তুমি সাকসেসফুল হবে। মেশমশাইয়ের বাড়ি, গাড়ি, ব্যাংকের সমস্ত টাকা তুমি একাই পাবে। কিন্তু কিভাবে তা সম্ভব হবে? এই নাও, এটা রাখো। কি এটা? একটা দানপত্র। দানপত্র? ইয়েস, দানপত্র। তোমার বাবা শ্রীযুক্ত বিজয় বোস সজ্ঞানে বহল তবিয়াতে সুস্থ অবস্থায় তাহার জ্যেষ্ঠ পুত্রকে তেজ্য পুত্র করিয়া তার স্থাবর অস্থাবর সমস্ত কিছু তোমাকে দান করিয়া দিতেছেন। প্রলয়দা, ব্রাদার, দানপত্র আমি রেডি করেই রেখেছি, সুতরাং চিন্তার কোনো কারণ নেই। কিন্তু আনরেজিস্টার্ড এই দানপত্র কোর্ট মানবে কেন? আরে ওটা রেজিস্ট্রি করানোর ভাগটা তুমি সানন্দা আমার উপরই ছেড়ে দাও। তুমি শুধু তোমার বাবাকে দিয়ে ওটাতে একটা সই করিয়ে নাও। কিন্তু বাবা যদি সই না করেন? করবেন করবেন, তবে দুটো জিনিসের দরকার আছে। কি কি বলো, আমি জোগাড় করবো। তেমন কিছু নয়, একটা কলম আর একটা ছুরি। কলম? হ্যাঁ, সই করানোর জন্য। আর ছুরি? ভয়। সে ভয় দেখানোর জন্য। না না, একবার চোখ বুলিয়ে নাও দলিলটা। সুজয় বোস, ওই দানপত্রই যাতে তোমার চরমপত্র হয় সেই ব্যবস্থাই করে রাখবো। কিন্তু তার আগে অজয়ের সঙ্গে চাপার বিয়ে
তারও আগে অজয়ের নামে সমস্ত সম্পত্তি। চমৎকার হয়েছে প্রলয়দা। ও তোমার বুদ্ধিকে নমস্কার। নমস্কার সুজয় বাবু, আরেকদিন আসেননি কেন? আসবার উপায় নেই শেলি, বেশি রাত করে বাড়ি ফিরলে বাবা মা আমার উপর বিরক্ত হন, তাই আজ সন্ধ্যা প্রহরে এসেছেন। কেমন? এলেও সুজয়কে এখনই চলে যেতে হবে, কারণ একটু পরেই অজয় এখানে আসবে। দাদা আজ এখানে আসবে? হ্যাঁ, শেলি তাকে নামিয়ে দেবে অধঃপতনের পথে, আর সেই সঙ্গে তোমার পথটাও পরিষ্কার হবে। বেশ, তবে আমি চলেই যাচ্ছি। সুজয় বাবু, দুঃখ করো না শেলি, আগে আমার স্বার্থ সিদ্ধি হোক, তারপর তোমার ঘরে আমি রাতের পর রাত কাটাবো। চলি চলি প্রলয়দা, চলি চলি। গুড নাইট। গুড নাইট। গুড নাইট।